আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হবে আজ। অন্যদিকে পঞ্চম দফায় জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহারেরও শেষ দিন আজ। বিভিন্ন দলের রাজনৈতিক তারকা প্রার্থীরা ভোটারদের মন জয়ের জন্য সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কংগ্রেস এখন খোলাখুলি সংখ্যালঘু তোষণের রাজনীতি করছে বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর দাবি, দেশের সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে এনডিএ সরকার। ছত্তিশগড়ে ৩৫ জন মাওবাদী জঙ্গি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে চলেছে। লখনৌ সুপার জায়ান্টসকে ৯৮ রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হবে আজ। এই পর্যায়ে ৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট গ্রহণ ২৫শে মে। জমা পড়া মনোনয়নপত্রগুলি আগামীকাল পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন ৯ মে। পঞ্চম দফায় জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। এগুলি শনিবার পরীক্ষা করে দেখা হয়। প্রার্থীপদ দাখিলের সময়সীমা শুক্রবার শেষ হয়েছে। এই দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোট নেওয়া হবে ২০শে মে। এদিকে সপ্তম তথা শেষ পর্যায়ের বিজ্ঞপ্তি আগামীকাল জারি করা হবে। এই পর্বে ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোট নেওয়া হবে ১ জুন। এর মধ্যে পশ্চিমবঙ্গে ৯টি আসন ছাড়াও উত্তরপ্রদেশে ১৩, পাঞ্জাব ও হিমাচল প্রদেশের সবকটি আসন, বিহারে ৮, ওড়িশার ৬, ঝাড়খণ্ডে ৩ এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের আসনটি রয়েছে। ১৪ মে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আগামীকাল দেশের মোট ৯৩টি আসনে ভোট নেওয়া হবে। এর জন্য গত সন্ধ্যায় প্রচারাভিযান শেষ হয়েছে। এই দফায় পশ্চিমবঙ্গ ও আসামের ৪টি ছাড়াও গুজরাটের ২৬, কর্ণাটকের ১৪, মহারাষ্ট্রের ১১, উত্তরপ্রদেশের ১০, মধ্যপ্রদেশের ৮, ছত্তিশগড়ের ৭, বিহারে ৫, গোয়ায় ২, দাদরা নগর হাভেলি এবং দমন দুইয়ে একটি করে আসনে ভোট নেওয়া হবে। বিজেপির প্রবীণ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের জন্য গত সন্ধ্যায় ওড়িশার ভুবনেশ্বরে এসে পৌঁছান। আজ তিনি গঞ্জাম জেলার গোপালপুরের কানিশি এবং নবরঙ্গপুর জেলার চিকিরিতে দুটি নির্বাচনী সভায় যোগ দেবেন। শ্রী মোদী গতকাল উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচারে গিয়ে বলেন, কংগ্রেস এবং সমাজবাদী পার্টি তাদের নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে নির্বাচনে লড়ছে, কিন্তু তিনি এবং যোগী আদিত্যনাথ সাধারণ মানুষের জন্য কাজ করছেন। সীতাপুরের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এখন খোলাখুলি তোষণের রাজনীতি শুরু করেছে। অযোধ্যায় সন্ধ্যায় রোড শো করেন তিনি। তার আগে রাম মন্দিরে গিয়ে রামলালাকে দর্শন ও তাঁর আরতি করেন। শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফের অভিযোগ করেছেন, এনডিএ সরকার দেশের সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে। তেলেঙ্গানার নির্মলে এক জনসভায় তিনি বলেন, আদিবাসী ও দলিতদের বঞ্চিত করছেন বিজেপি নেতারা। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তেলেঙ্গানায় প্রচার করেন। নিজামাবাদে এক জনসভায় যোগ দিয়ে বলেন, নরেন্দ্র মোদীকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার অর্থ দেশ থেকে সন্ত্রাস ও নকশালবাদী কার্যকলাপ পুরোপুরি নির্মূল করা। এর আগে কাগজনগরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নেন অমিত শাহ। তিনি বলেন, বিজেপি তপশিলি জাতি, উপজাতি ও ওবিসিদের জন্য সংরক্ষণ বাড়াবে। শ্রী শাহ আজ পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এবং কৃষ্ণনগরে নির্বাচনী জনসভা করবেন। এদিকে পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে মুখ্য বিষয় হয়ে উঠেছে সন্দেশখালীর ভাইরাল ভিডিও। তৃণমূল কংগ্রেস প্রধান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে পরস্পরকে আক্রমণ করেন। বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগে থেকেই জানতেন কিনা দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের মন্ত্রী শশী পাঁজা এবং দলের রাজ্যসভার ২ সাংসদ সাগরিকা ঘোষ ও সাকেত গোখেল অভিযোগ করেন, এই ষড়যন্ত্রে বিজেপির জাতীয় নেতারাও জড়িত। সাগরিকা বলেন, প্রধানমন্ত্রী নিজে সন্দেশখালীর গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। সবকিছু জেনেই প্রধানমন্ত্রী মিথ্যাচার করেছেন কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। ভিডিওটি প্রকাশ্যে আসার পর দীর্ঘ সময় কেটে গেলেও নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান সাকেত। বীরভূমের লাভপুরের জনসভায় তৃণমূল কংগ্রেস নেত্রী সন্দেশখালীতে ধর্ষণের সাজানো অভিযোগের কথা এখন সবাই জানতে পেরেছেন বলে উল্লেখ করেন। বাংলার মায়েদের অসম্মান করেছে বিজেপি বলেও তার মন্তব্য। নদিয়ার কালীগঞ্জে জনসভায় অভিষেকও সন্দেশখালীর ভিডিও প্রসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করেন। অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতে নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, সন্দেশখালীর তথাকথিত ভিডিওর দুর্বল চিত্রনাট্য তৃণমূল কংগ্রেসের তৈরি করা। এ ব্যাপারে সিবিআই এর তদন্ত চেয়ে প্রয়োজনে আদালতে যাবে বিজেপি।
ওড়িশা বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস 6টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জলেশ্বর বিধানসভা কেন্দ্র থেকে দেবীপ্রসন্ন চাঁদের পরিবর্তে সুদর্শন দাসকে প্রার্থী করা হয়েছে। নীলগিরি কেন্দ্র থেকে প্রার্থী হবেন অক্ষয় আচার্য। পুরী বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী হবেন উমা বল্লভ ব্রত, তিনি সুজিত মহাপাত্রের স্থলাভিষিক্ত হলেন। আথাগড় কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হবেন সুদর্শন সাহু এবং আথ মল্লিক কেন্দ্র থেকে দাঁড়াবেন হিমাংশু চাউলিয়া। 13 মে থেকে 1 জুন পর্যন্ত ওড়িশা বিধানসভার 147টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। 4 জুন নির্বাচনের ফলাফল জানা যাবে। লোকসভা নির্বাচনের মধ্যেই কংগ্রেসের সংবাদ মাধ্যমের দায়িত্বপ্রাপ্ত জাতীয় কোঅর্ডিনেটর রাধিকা খেরা দলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন। সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন, দলের কাছ থেকে যথাযোগ্য মর্যাদা না পাওয়ার যন্ত্রণা থেকেই তাঁর এই পদক্ষেপ। উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রদেশ কংগ্রেসের যোগাযোগ সংক্রান্ত কমিটির চেয়ারম্যানের সঙ্গে তার মতবিরোধ চলছিল। এক মহিলাকে অপহরণ ও বেআইনিভাবে আটকে রাখার দায়ে অভিযুক্ত কর্ণাটকের জেডিএস বিধায়ক এইচ.ডি. রেভান্নাকে 8 মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। রেভান্নার বিরুদ্ধে অভিযোগ, ছেলে প্রজ্জ্বলের যৌন নির্যাতনের শিকার এক মহিলাকে অপহরণ করে আটকে রেখেছিলেন তিনি। পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়ার ছেলে এইচ.ডি. রেভান্নাকে শনিবার দেবেগৌড়ার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। রেভান্না তার গ্রেফতারকে রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা দিয়েছেন। গোটা ঘটনার তদন্তে বিশেষ দল সিট গড়েছে কর্ণাটক সরকার। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় 35 জন মাওবাদী জঙ্গি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে 3 জনের গ্রেফতারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। দান্তেওয়াড়া পুলিশের প্রচার অভিযানে জেরে ওই রেঞ্জের ডিআইজি পুলিশ কমল লোচন কাশ্যপ এবং সিআরপিএফ ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সামনে এরা আত্মসমর্পণ করে। এরা ভৈরমগড় এবং কাটেকল্যাণ এলাকায় মাওবাদী সংগঠনের কাজকর্মে যুক্ত ছিল। এদের বিরুদ্ধে রাস্তা অবরোধ সহ বিভিন্ন ধরনের জঙ্গি তৎপরতার অভিযোগ রয়েছে। বৈদেশিক বিনিয়োগকারীরা মে মাসের প্রথম 2টি বাণিজ্যিক লেনদেনে ভারতের ইকুইটি বাজারে 1156 কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে ঋণ বাজার থেকে তারা 1726 কোটি টাকা তুলেও নিয়েছে। এর আগের মাসেও বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকারীরা 8700 কোটি টাকার সমতুল ইকুইটি বিক্রি করে দেয়। মার্চ মাসে বৈদেশিক বিনিয়োগকারীরা মোট 35,098 কোটি টাকা বিনিয়োগ করেছিল। জম্মু কাশ্মীরের সীমান্তবর্তী পুঞ্চ জেলায় গত সন্ধ্যায় ভারতীয় বায়ুসেনার ওপর হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনী 6 জন স্থানীয় ব্যক্তিকে আটক করেছে। আগেই জানানো হয়েছে, বায়ুসেনার কনভয়ে আচমকা হামলার কারণে এক সেনা জওয়ান শহীদ হন এবং 5 জন আহত হন। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানাচ্ছেন, আটক 5 জন হামলার সময় জঙ্গিদের সাহায্য করেছিল বলে ধারণা করা হচ্ছে। পুঞ্চ জেলার সুরানকোট এলাকায় সানাইটপ নামে একটি স্থানে শশধর বনাঞ্চলে জঙ্গিরা বায়ুসেনার উপর এই হামলা চালায়। দক্ষিণ ব্রাজিলে প্রবল বর্ষণের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 66। হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন। ত্রাণ ও উদ্ধারকারী দল সূত্রে জানানো হয়েছে, বহু মানুষ এখনও নিখোঁজ। উল্লেখ্য, বিগত 80 বছরের মধ্যে ভয়ঙ্কর এই বন্যায় ব্রাজিলের 23,000-এর বেশি মানুষ গৃহহীন। বৃহস্পতিবার দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুল এলাকায় তাকারি নদী উপত্যকায় একটি জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জলাধার ভেঙে পড়লে বহু বাড়ি ঘরদুয়ার ভেসে যায়। আইসিএসসি এবং আইএসসি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হতে চলেছে। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এক্সামিনেশন বিজ্ঞপ্তি জারি করে একথা জানায়। আজ সকাল 11টায় আইসিএসই পরীক্ষা এবং আইএসসি পরীক্ষার ফলাফল ঘোষিত হবে। www.cisce.org এবং results.cisce.org থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এরপর 10 মে পর্যন্ত রিভিউ করার আবেদন করতে পারবেন তারা। বোর্ড জানিয়েছে, নম্বর পুনর্বিবেচনার জন্য পরীক্ষার্থীরা সর্বোচ্চ যে কোনো 2টি বিষয়ে পরীক্ষা দিতে পারবে। চলতি বছর জুলাই মাসে নেওয়া হবে ওই পরীক্ষা। এই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য http://cisce.org ওয়েবসাইটে দ্রুত আপলোড করা হবে বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে। ওয়েবসাইটে গিয়ে পাবলিক সার্ভিস মেনুতে ক্লিক করতে হবে। লখনউয়ে সুপার জায়ান্টসকে
98 রানে হারিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল লিগ তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ পর্বের ম্যাচে লখনৌ টসে জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায়। কলকাতা নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 235 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে লখনৌ 16 ওভার 1 বলে 137 রানে অল আউট হয়ে যায়। শেষে বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হবে আজ। অন্যদিকে পঞ্চম দফায় জমা পড়া মনোনয়নপত্র প্রত্যাহারেরও শেষ দিন আজ। খবর শেষ হলো।